আজ আমরা একটা সুন্দর অনুষ্ঠানে মিলিত হয়েছি, কবি কথা। যারা আমাদের শ্রোতা বা দর্শক, আমাদের তরফে আমার পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে, এবং অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমার বিনীত নমস্কার। আমার ডান দিকে কবি নবকুমার বিশ্বাস, অগ্রজ প্রতিম কবি নবকুমার বিশ্বাস, আমার বাঁ দিকে কবি প্রবীর হালদার, আর আমি স্বপন কুমার বালা। কবি কথার এই প্রাতকালীন অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি তিনজনই কবি হিসেবে। আমরা আমাদের কবিতা পড়ব। আজকে প্রাতকালীন এই সুন্দর অনুষ্ঠান, যখন ফুলে ফুলে প্রজাপতি, ভ্রমরের গুঞ্জন, যখন আকাশ থেকে পিছলে পড়ছে আলো, কলা পাতায়, কচুরি পানায় আর মেহগনি বনে, এই সময়ে আমরা আমাদের কবিতা পাঠের আসর কবি কথায় মিলিত হয়েছি তিনজন। ত্রিমূর্তি এই আসরে আমি প্রথম অনুরোধ করব আমাদের অগ্রজ প্রতিম কবি কবি নবকুমার বিশ্বাস নিজস্ব বাচন ভঙ্গিতে তার কবিতা পড়বেন। কবি নবকুমার বিশ্বাস। কবিতার নাম একটু উপলব্ধি থাকলেই হবে। যদি চাও আমি তোমাকে এক বুক ভালো লাগা দিতে পারি। এসো একসাথে পাহাড়টার কাছাকাছি যাই, যেখানে ছায়া আর রোদ্দুর খুনসুটি করে। ওই শিরনা পাহাড়ি নদীটা যখন বর্ষার জলে পুষ্ট হয়ে যুবতীটার মতো গো ধরে ছুটে যায়, ভেঙে চুরে সৃষ্টি দাপিয়ে অবাধ্য খোলা চুল এলিয়ে উদ্দামতায়। এসো অনাদরে ফুরিয়ে যাওয়া মায়ের অপুষ্টিতে জন্মানো ওই গর্ভজাত কৃষ ফুলটাকে আদর করি। রুগ্ন অবহেলিত মায়ের তৃপ্ত হাসির ভালো লাগা দেব তোমায়। দেখো ওই ভবিষ্যৎ উত্তরসূরীয় দুশ্চিন্তাগ্রস্ত পাংশুটে মুখ, পড়ে নাও ওর অব্যক্ত ভাষা, যাও মুখ ফুটে বলতে পারছে না। মাটির দেবতা সরিয়ে প্রতিষ্ঠা করো ওকে, গলা ফাটাও, ওদের জন্য ভালো লাগবে। এসো ওই কৃষাণী মায়ের কাছে যাই, মাটিকে ভালোবেসে রোদে জলে যে ফসল ফলিয়ে মূল্য না পেয়ে গালে হাত দিয়ে শুকনো মুখে ভাগ্যকে দুষছে, শুষে নিচ্ছে বাঁচার মানেটা। এসো রাজপথ কাঁপাই ওদের জন্যে। যে সাহিত্যিক, কবি, সাংবাদিক সত্যি কথা বলার অপরাধে কারার অন্তরালে, এসো ওদের মুক্তির দাবি নিয়ে দরবারে যাই। কারার প্রাচীর ভেঙে যেন পৌঁছে যায় প্রতিবাদের শব্দ কানুন প্রণেতার কানে। একটা মানুষের কর্তব্য হিসাবে খুব ভালো লাগবে ওদের লেখনীর স্বাধীনতা ফিরিয়ে দিতে পারলে। ওই দেখো তক্তকে কলা গাছটার মতো মেয়েটা ওড়না উড়িয়ে প্রাণবন্ত তিতলির মতো রঙিন পাখনা মেলে ফুলের জন্য বেড়াচ্ছে নির্ভীক ভালো লাগায়। এসো ওকে উঠতে দিই, ও হাসলে ভালো লাগবে, ওর নির্ভেজাল স্বকীয়তায় খুব ভালো লাগবে। এসো পলিথিনের আবডালে বেড়ে ওঠা পচা পুঁতিগন্ধের খালের পাশে ঝুপড়ি থেকে বেরিয়ে আসা আশ্চর্যের চোখ দিয়ে হুশ করে গাড়িটা হাঁকিয়ে বেরিয়ে যাওয়া ওরই বয়সী বাচ্চাদের যে বাচ্চাটা দেখছে, ওকে একটা ঘুড়ি লাটাই আর এক মুঠো চকলেট দিই। দেখবে সহস্র জোনাকির আলোর উচ্ছল আনন্দের ঝর্ণা ঝরে পড়ছে দু চোখে। ভালো লাগবে, খুব ভালো লাগবে। তুমি চাইলেই দিতে পারবো এক বুক ভালোবাসা, ভালো লাগা। একটু উপলব্ধি থাকলেই হবে। নমস্কার। আমরা এতক্ষণ কবি নবকুমার বিশ্বাসের উপেক্ষিত মানুষদের নিয়ে যে কবিতা আপনারা সবাই শুনলেন, আমি আমার দিক থেকে যেটা বলার সেটা বলবো। অসাধারণ কবিতা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লেগেছে বিশ্বাস করি। আমরা এবার আসি কবি প্রবীর হালদার। আজকের কবি কথায় আমার কবিতা বাসন্তী। আমি যখন ছিলাম যৌবনে, কোনো এক বসন্তে আলাপ হয়েছিল বাসন্তীর সঙ্গে।
মাতাল করা গন্ধ ছিল তার সর্ব অঙ্গে। একসঙ্গে বসে অনেক কথা। সে আলাপে ছিল না কোনো প্রেমের কথা, তাছাড়া ছিলও না সেদিন, এখনো নেই কোনো বিরহ ব্যথা। আমাদের আলাপ আলোচনার বিষয়বস্তু ছিল জীবন দর্শন এবং জীবনিক সত্তা। সত্যি বাসন্তী খুব ভালো। মনে হতো যেন ওর মধ্যে রয়েছে পৃথিবীর সবটুকু আলো। আমরা বসেছিলাম এক পলাশ বনে, নিবিড় হয়ে। মনে হবে যেন বসে আলাপচারিতায় মগ্ন বর কোণে। বলতেই পারে এরকম অনেকে কৌতূহলে, কিন্তু আমাদের আলাপচারিতা ছিল নিতান্ত খেলার ছলে। সত্যি বলছি, ভাবনাটা মোটেই তেমন নয়। বন্ধুর সঙ্গে আলাপন অমনি করেই তো হয়। আলাপান মধ্যে ডায়েরি থেকে পড়ছিলাম এক প্রেমের লেখা। কোনো এক বসন্তের বিকেলে হয়েছিল তোমার আমার দেখা। সেই বিকেলে তুমি ছিলে অবগুণ্ঠিতা। আমার চেষ্টা ছিল অবগুণ্ঠন থেকে বেরিয়ে তুমি হবে উন্মোচিতা। বাসন্তী বলল, সে কি, তুমি লিখতে পারো দারুণ। তোমার লেখায় দেখতে পাই যেন দিগন্তের ওই লাজে রাঙা নবারুণ। আবার বলল, তুমি আমার জন্যে লিখবে? আর হ্যাঁ, লিখে কিন্তু আমায় দেবে। তোমার লেখা আমি আমার অন্য বন্ধুদের দেখিয়ে আপ্লুত হব, আর বলবো, আমার নতুন বন্ধু এই লেখা দিয়েছে আমায়। উদ্দীপ্ত হয়ে বলবো, নতুন করে জীবন দর্শনের রসদ পেয়েছি নতুন বন্ধুর এই বসন্ত নামায়। বলতে বলতে বেরিয়ে চলে গেল দিগন্তের দিকে। সকল বেড়ার বাইরে, নক্ষত্রখচিত আকাশতলে, পুষ্পখচিত বনস্থলিতে। হয়তোবা অন্যান্য বন্ধুদের সাথে মিলন বিরহের বেদনা বিধুর পথে। লিখতে লিখতে যখন সবে ভরল ২-৪ পাতা, বসন্তের পাগল করা গন্ধ আর কোকিলের কুহু ভুলিয়ে দিল আমার কাল্পনিক সত্তা। খানিক পরে হঠাৎ কেউ একজন এলো আমার পাশে। শুধলাম তাকে, কে বাসন্তী? অন্যদিকে মুখ করে ঠিক বাসন্তীর মতো লাল শাড়ি পরিহিতা এক বালিকা, খোপায় গোজা বসন্তে ফোটা ফুলের মালিকা। পাশ ফিরে দেখি বাসন্তী নয়, বাসন্তীর মতো একজন, তবে সে ভীষণ ব্যস্ত, সচকিত। তার ব্যস্ততা আমায় করে তুলল হতচকিত। তাকে শুধলাম, তুমি বাসন্তীকে চেনো? আমি কেমন অপ্রতিভ হয়ে এক মনে বলে চলেছি যেন, ও কি তোমার বন্ধু হয়? তুমি যাবে ওর কাছে? গেলে বলো তো আমার কথা। তোমার জন্য এক পৃথিবী লিখে বসে আছে। কথাগুলো কেমন যেন বেখেয়ালি হয়ে শুনল। মনে হলো যেন মেনে নিল, কিন্তু মনে নিল না। আর বলল, আমরা এখন ভীষণ ব্যস্ত, বসন্ত চলছে না, নাচবো আর গাইবো আমরা এখন সবাই। আর হ্যাঁ, এই ফুলগুলো দিয়ে গেলাম তোমায়, পারলে তুমি এর গন্ধ মেখে নিও তোমার গায়ে। বলতে বলতে সেও মিলিয়ে গেল। কোথায় হারিয়ে গেল সুধা স্বপ্নের দেশে নিত্যভঙ্গির পায়ে পায়ে। বাসন্তী চলে গেল, ওর মতো চঞ্চল বালিকা চলে গেল ঠিকই, কিন্তু আমার চেতন চৈতন্যতে দিয়ে গেল নাড়া। অনাদিকালের কোনো এক অস্পষ্ট বার্তা রেখে গেল, চলে গেল আমার অন্তহীন হৃদয়ে না দিয়ে সাড়া। কৌস্তবমণির মতো দীপ্যমান হে বসন্ত বালিকা, কামনার মানস সরোবরের বীণাপানি তুমি, আমার জীবনের স্মরণিকা। তুমি চঞ্চল করো মনকে, জাগিয়ে তোলো প্রাণকে। তুমি বাসনার অতীত আর অনাগত ভবিষ্যতের প্রেমের মূর্ত প্রতীক। বাসন্তী রঙে ছোঁয়ানো অসাধারণ প্রেমের কবিতা কবি প্রবীর হালদার পড়লেন। আমরা শুনলাম। আমাদের প্রত্যাশা কবি নবকুমার বিশ্বাস এবং কবি প্রবীর হালদার এরা বাংলা সাহিত্যের সেই তন্নিষ্ঠ উচ্চারণের কবি, যারা কবিতাকে ভালোবাসেন, কবিতাকে নিয়েই যাদের চর্চা, জীবনের স্বপ্ন, এবং অবশ্যই আমরা সবাই সেই শ্রোতার সেই অঙ্গনে আমরা আছি। আমরা কবি প্রবীর হালদার এবং নবকুমার বিশ্বাসকে শুনলাম। এবার অবশ্যই আমি স্বপন বালা আপনাদের সামনে আমার নিবেদন রাখছি। আমার কবিতা অন্ধযুগ আজকের সময়ের প্রতিচ্ছবি। কবিতা অন্ধযুগ। না,
তুমি একা নও, আক্রান্ত রক্তাক্ত আজ গোটা দেশ, সারা দেশ। ভাবছ কি কবে এর হবে শেষ? এ ভারত কি কথা বলবে না? এখনো ঘুম থেকে জাগবে না? মানুষ কি ঘুমোয়? হয় নাকি অন্ধরাত্রি ভোর? মানুষ কি বেহুশ? তার কি কাটবে না এ নেশাঘোর? তা যদি না হয় তবে আর কতদিন, আর কতকাল এই মারণ উৎসবে, এই রুদ্র সহিংস তাণ্ডবে আর গ্যাস, গুলি, লাঠি, ছুরি, রড, পথে পথে, সংঘাতে সংঘাতে আমাদের দিন, আমাদের রাত এভাবে কেটে যাবে? তুমি তো তুলেছ হত্যার তরবারি, তুমি তো ধরেছ রাজার ছদ্মবেশ। যদি না জেনে থাকো তবে শোনাটা জরুরি। তুমি ডাকবে সর্বনাশ, তুমি হবে গণহত্যাকারী। এদেশ জানবে, এদেশের ইতিহাস তোমার হাতেই শুরু, এ সাম্রাজ্যের হবে শেষ। কেননা শাসক তুমি, তোমার হাতেই দণ্ডমুণ্ডের ভার। রক্ষক তুমি, তুমি যে আজ ভক্ষক, তবে তুমিও পাবে না পার। আমরা রক্ত ঝরাই, আমরা রক্ত ঝরাই, আমরা সে রক্তের রক্ষা কবচ গড়ি। আমরা ভেবেছ মিথ্যে তোমাকে ডরাই, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমরা শেষ অবধি শেষ লড়াইও লড়ি। রক্ত ঝরছে ঝরুক, রক্ত ঝরছে ঝরুক, রক্ত ঝরছে ঝরুক, ভিজে যাচ্ছে এই দেশ, কাল, মাটি। যেন আমরাই জানি জীবন ও মৃত্যুর প্রকৃত সংজ্ঞাটি। তবু লক্ষ্য তবু অব্যর্থ, আমরা তবু অবিচল। এবার গর্জে উঠবে কিনা ভাবুক এ দেশ, সমুদ্র হিমাচল। লড়ো যেন প্রকৃতই তোমরা একা নও। তোমার পতাকা আজ তোমাদের হাতে, তোমরা নিজেরা বও। যদিও এ অন্ধ যুগ, ভোর হবে স্বপ্ন সূর্যোদয়, আমাদের অন্তিম অভ্যুদয়। আমার দ্বিতীয় কবিতা চিঠি। হঠাৎ অফিসের ডাকবাক্সে একটা চিঠি পেলাম। ঠিকানায় হাতের লেখা থেকে ছলকে উঠল রক্ত, শিরা উপশিরায় এক পরম অনুভূতির উত্তেজনায়। ভেসে উঠল একটা কখনো না ভোলা মুখ, যে মুখ আমাকে এক মোহময় আবর্তে ভুলিয়ে রাখত। ছায়াপর্দার পিছনে একটা ঘর, সংসার আর একটা স্বতন্ত্র মাদকতাকে। অতি বিহ্বলতায় খামের মুখ খুলতেই দেখলাম অক্ষর আলোর বর্ণমালা, বহু বর্ণের আলোয় ঝিকিমিকি। আরণ্যক, বহু দূর থেকে ভেসে আসা প্রফুল্ল তোর্সার কলধ্বনি বেসামাল লাগছিল। তুমি অবসর নেবে, প্রতি বছর পরিযায়ী প্রত্যাশিত বহু বর্ণের যেন হারাতে চলেছি। খুবই খারাপ লাগছিল। মনে হলো হঠাৎ কে যেন অযাচিত শূন্যতার সামনে দাঁড় করিয়ে দিল। মনে হচ্ছিল কারা যেন সযতনে সাজিয়ে রাখা আদরের মূল্যবান কিছু নির্মমভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে। কোনো অবসরের ওরা আমাকে শুধু তোমাকেই মনে করিয়ে দিত। আমি তোমাকে কিছু দিইনি, হাত পেতে কিছু নেইও নেই, তবু যেন পেয়েছি মন প্রাণ ভরে অনেক অনেক কিছু। কেঁদেছিলাম খুব, ধীরশক্তি হারিয়ে ফেলেছিলাম যেন। হিসেব কষেছি কটা রাত, মেলাতে পারিনি। তুমি তো আমার কেউই নও, সুদূর ককেশাস থেকে উড়ে আসা কোনো পরিযায়ী আগন্তুক, আবার উড়ে যাও আপন ইচ্ছেটাই। জানো কি জানি কখন যেন আমি চুরি হয়ে গেলাম। আচ্ছা, পুরনো কথাগুলো মনে আছে? তোমার গোমড়া মুখখানা দেখলেই বুঝতাম তুমি ভালো নেই।
সেই সুযোগে ঢুকে পড়তাম তোমার মনের মণিকোঠায় ফুলের পরাগ মেখে, বলতাম আমার চোখের দিকে একবার তাকাও তো, এক ফুৎকারে উড়িয়ে দেবো তোমার চিন্তা ভ্রমরকে। আমি তিতলি হয়ে রাঙিয়ে দেবো তোমার মন ভালো লাগা মনোযোচনার আলোয়। আশ্চর্য এক বিধুরতায় ওর দিকে তাকিয়ে খুঁজে পেতাম মৃন্ময়ী দুর্গতিনাশিনীর ভুবন ভোলানো মুখাবয়ব চন্দ্রাননা। ও যেন শারদের আকাশে আনমনা পেঁজা তুলো পাগলিনী মেঘ। ওর উষ্ণ ছোঁয়ায় যেন কৃতজ্ঞ আকাশের শরীর পেতে দিয়েছে মনের নীল রং, মনের রাগললিত। নিরাভরণ বালুচরে ছড়িয়ে পড়া উষ্ণতার কুহুকি আহ্বান, কার সাধ্য সে হাতছানি উপেক্ষা করে? মিটিমিটি হেসে আমাকে জিজ্ঞেস করতো, অমনভাবে কি দেখছো মশাই? অকপটে বলতাম, তোমাকে পেলে কিছু অপুরন্ত উপহার। আমার মনের খাঁচায় বন্দে পাখিটা তো তোমার অস্তিত্বই খেলে বেড়াচ্ছে। অফুরন্ত ভালোবাসায় রাঙানো অনাবিল হাসি ছড়িয়ে চিঠিটা শেষ করে শুধু জনান্তিকে বললাম, তোমাকে মুক্তি দিলে আমিও তো নিঃস্ব হয়ে যাব। তোরসা, তুমি বয়ে যাও আমার মনের মাঝে। আমি তো কাঁদতে পারি না, তাই অস্ফুষ্ট আর্তনাদে বলবো, তোরসা, আমি আরণ্যক, বনজোছনায় আছি তোমার দেহের মদিরে গন্ধ ঘিরে, ঝরে পড়ার শেষ ক্ষণেও। নমস্কার। আমার দ্বিতীয় কবিতা, ঈশ্বরের কাছে হাত পাতি। যখন তোমরা আমাকে পায়ে ঠেলে ফেলে দাও, যখন আমার দুহাতে পাত্র ভরে দাও বিষ, আমি একা হয়ে যাই, ভীষণ একা। যখন বন্ধু কেউ থাকে না পাশে এই বন্ধুর পথে, যখন আলো নিভে যায় এই জটিল কুটিল অমানিসা রাতে, আমি নতজানু হই, হাঁটু গেড়ে পা মুড়ে বসি, ঈশ্বরের কাছে হাত পাতি। যখন সংঘাতে সংঘাতে ভেঙে চুরমার হয় আনুগত্য, যখন সমস্ত মস্তক অবনত হয়ে নেমে আসে বশ্যতায়, যখন গাছেরা প্রাণ দেয় হত্যা কুঠারের নিচে, যখন চোখ থেকে অশ্রু ঘাম ও রক্ত গড়িয়ে পড়ে ভিজে যায় এই মাটি, কেউ থাকে না, কেউ থাকে না নৈকট্যে কাছে, তখন আমি শুধু ঈশ্বরকে আমার কথা বলি। যখন আকাশে আকাশে সেই অন্ধকারের ভ্রুকুটি, যখন সমস্ত ফুল মৃত্যুর কাছে মূর্ছিত হয়ে পড়ে, যখন সমস্ত ভালোবাসা পদদলিত হয়, চায় ছুটি, যখন ভালোবাসার সমস্ত দেওয়াল ধসে ভিত নড়ে যায়, তখনই ঠিক তখনই আমি কেবল ঈশ্বরের কাছে জোড় হাতে আমার নালিশ জানাই। যখন দিক বদলায় অবরুদ্ধ হাওয়া পাক খায়, যখন অন্ধকারের সরীসৃপগুলো এলাকা দখল নেয়, যখন মুষ্টিবদ্ধ হাত নেমে আসে ক্ষমায় ও ভিক্ষায়, প্রতিবাদের পেছনে শান্তি খোঁজে, যখন সমস্ত আলো নিভে যায়, চতুর্দিকে প্রসারিত হয় ঘোর অমানিসা, তখন একমাত্র আমি নিজেকে বাঁচাতে বলি, নিরুপায়, আমি বড় নিরুপায়। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, তুমি আমার প্রভু। ধন্যবাদ। আমার পরবর্তী কবিতা, নীলকণ্ঠ পাখি। তুমি যদি হতে নীল দিগন্তের নীলকণ্ঠ পাখি, আমার সবটুকু গরল তোমায় দিয়ে জুড়াতাম এই আঁখি। তুমি যদি হতে এক্কা দোক্কা খেলার সেই ছোটবেলার সাথী, তোমায় সরিয়ে ভাসিয়ে দিতাম কুন্দ ফুলের মালা গাঁথি। তুমি যদি হতে সুভাষিনী, আমি হতাম তোমার সুভাষ। তুমি বলতে ভালোবাসার গল্প, আমি ভাষণ দিতাম জনসমুদ্রের চারপাশ। তুমি যদি হতে কুলুকুলু রবে বয়ে যাওয়া আমার খেলার সাথী মধুমতিটির কোণ,
তুমি, তোমার বুকে গরান বেয়ে চলতাম আমি সারা জীবন। তুমি যদি হতে দুর্বার গতিতে ছুটে যাওয়া দুরন্ত নদীর পড়ে থাকা চর, তোমার চরে গোলপাতা দিয়ে সাজাতাম আমার বাসর ঘর। তুমি যদি হতে দিগন্তে ছুটে যাওয়া অলোক সুন্দর বলাকার দল, আমার দুহাত ভরে তোমায় দিয়ে দিতাম আমার সকল। তুমি যদি হতে লাল শাড়ি পরিহিতা লাজুক রমণী কুন্দ নন্দিনী, ময়ূরপঙ্খী নায়ে চড়ে আমরা ভেসে বেড়াতাম মধু যামিনী। তুমি যদি হতে রূপকথার গল্প বলা সেই ব্যাঙমা পাখি, আমি ব্যাঙমা হয়ে রূপকথা শুনে সারা রাত কাটাতাম মুখোমুখি। তুমি যদি হতে বৃন্দাবনের কণ্ঠ দোলানো সেই বিরহিনী রাই, তোমার বিরহে বাজাতাম বাঁশি হয়ে তোমার ব্রজের কানাই। তুমি যদি হতে শরৎবাবুর স্বামী সোহাগিনী অন্নদা দিদি, আমি সাহসী না হয়ে প্রেমী ইন্দ্র হয়ে ভেঙে ফেলতাম ওই সমাজ বিধি। কিন্তু সে তো কোনোদিন হবার নয়, কালের করাল গ্রাসে নিয়ে গেছে সব। সেই খেয়াঘাটের পারানি আমি একা ব্যর্থ কলরব। নমস্কার। কবি কথায় এতক্ষণ আমরা অগ্রজ কবি নবকুমার বিশ্বাসের কবিতা এবং আমার বাঁদিকে অনুজ প্রতিম কবি প্রবীর হালদারের কবিতা শুনলাম, আমিও শুনলাম, আপনারাও শুনলেন। এবং তার সঙ্গে অবশ্যই আমার অন্ধযুগ এবং ঈশ্বরের কাছে হাত পাতি নিবেদন করলাম। আমরা আবার কবি কথায় ফিরব। কবি কথা আপনার কথা, আমাদের কথা, কবি কথা কবিদের কথা। পর্যায়ক্রমে বিভিন্ন কবিরা আসবেন কবি কথায়, তাদের কবিতা শোনাবেন। আর কবি ছাড়া আমাদের জয় বৃথা। সুতরাং আমরা কবিতা লিখব, আমরা কবিতা পড়ব, আমরা আপনাদের কাছে আমাদের আবেদন রাখব, আমাদের কথা আপনাদের কথা এবং আপনাদের কথা আমাদের কথা হয়ে উঠুক। কবি কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার।